খুব জ্বালা না শরীরের? ভর সন্ধ্যা হলে চলে গেছে জ্বালা মেটাতে। জানোয়ারের বাচ্চা, তোদের টাকা কি কম দিয়ে আমি? যখন যেখানে অবস্থা টাকা চাইছিস পাঠিয়ে দিয়েছে, তাই বলে আমার খেয়ে আমার পুরো আমাকে ফাঁসাবি? ভর সন্ধ্যা বলে মদ গেলেছিস কেন? এখন তোদের জন্য প্রতি পদে পদে আমাকে অপমানের শিকার হতে হচ্ছে কুত্তার বাচ্চা। পিরিসপুরে কি বললাম ছিল না যে তোদের ওই মেয়েটার পেছনে লাগতে হবে? তাও সন্ধ্যায়, যখন মানুষ চিনে ফেলবে। শুধুমাত্র সামনে উপজেলা নির্বাচনটা না থাকলে কি অবস্থা করতাম কল্পনা আনতে পারতি না। আজ রাতের মধ্যে পালাবি, বরিশালে আশেপাশে যেন না দেখে, অন্তত 2 মাসের জন্য। তা না হলে গণধলে খেয়ে মরবে। সুজনের শার্টের বোতাম একটাও সুরক্ষিত নেই। শার্টের এক কোণা ছিঁড়ে কোনোইতে নেমে গেছে। ক্ষোভপূর্ণ শীতল দৃষ্টি নিয়ে পরশের যাওয়ার দিকে তাকিয়ে আছে। গোডাউন থেকে বের হতেই ঠোঁট বাঁকিয়ে হাসল। রক্তের ফোঁটা মাথা ফাটা ঠোঁটচোরাকে নাড়িয়ে অস্ফুট স্বরে বলল, ভাই তুমি তো ফেসে গেছো, যার কারণে তুমি আমারে ছাড়লা, তারে দিয়ে আমি তোমারে দুনিয়া ছাড়া করাবো। সর্দার মঞ্জিল স্থানটা বর্তমানে গেট। সেখানে রয়েছে 5 থেকে 6 জন ডেকোরেশনের কর্মচারী, যারা বেশ বিশাল আকারে রাজকীয় গেট সাজাতে ব্যস্ত। এখনো ঝাড়বাতি টাঙানো হয়নি, মাত্রই রং বেরঙের পর্দাগুলো বাঁশের উপর পেঁচানো হচ্ছে। বাড়িতে ঢোকার প্রথম পর্বেই বিয়ের গেট থেকে থমকে গেল স্পর্শী। ক্লান্ত চোখ দুটো বিষণ্ণতায় বুঝে এলো। গাড়ি গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। স্পর্শী আবারও চমকালো। বিশালাকার চত্বর, পুরোটাতে বাঁশ পোতা হচ্ছে। শামসুল সর্দারের ইচ্ছে তার মেয়ের বিয়ে কোনো কমিউনিটি সেন্টারে নয়, বরং তার নিজ বাড়িতেই দিবেন। বাবার কথা মনে আসতেই কলিজাটা মোচড় দিয়ে উঠল স্পর্শীর। এই তো গত রাতেই বাবার মুখে শুনেছে বরযাত্রীকে এখানেই খাওয়ানো হবে। অনায়াসে হাজার লোক বসতে পারবে এই চত্বরে। বোনের বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে ভ্রু কুচকালো শোভাম। কণ্ঠে নমনীয়তা এনে বলল, সাজানো কি পছন্দ হয়নি তোমার? স্পর্শী চমকালো। নোয়ানো লোচন খানি অল্প বিস্তর প্রসারিত করে ভাইয়ের মুখের দিকে লক্ষ্য করলো। মুখে আওড়ালো। আমি রুমে যাব। শোভাম তাই করলো। বোনকে ধরে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই দৃষ্টি পড়ল বাবার দিকে। তিনি স্পর্শীকে দেখা মাত্রই দ্রুত পায়ে এগিয়ে এলেন। তড়িঘড়ি করে মেয়েকে ধরে বললেন, এ কি হয়েছে তোমার? সোবাম কেন ধরে রেখেছো তোমাকে? আব্বু, ওর শরীর খারাপ লাগছে, সারা দিনে না খাওয়া। ক্ষুব্ধ হলেন শামসুল। ধমকের সুরে বললেন, সারাদিন খাওয়া দাওয়া বাদ দিয়ে এভাবে অসুস্থ হওয়ার মানে কি? আগামীকাল বিয়ের অনুষ্ঠান, সেটা কি ও ভুলে গেছে? এরপর মেয়ের দিকে তাকিয়ে বললেন, কোথায় গেছিলে? স্পর্শী উত্তর দিল না। আলগোছে ভাইয়ের হাত ছাড়িয়ে ক্লান্ত পায়ে উঠে গেল দোতলায়। শামসুল সর্দার হতাশ হলেন। মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে বললেন, মেয়েটা কারো কথা শোনে না, এতটা একরোখা কিভাবে যে হলো? শোভাম বাবার দিকে তাকিয়ে হাসলো, বলল, ঠিক হয়ে যাবে, এত চিন্তার কিছু নেই। পরিবারের মধ্যে এমন একজন জেদি একরোখা মনোভাবের কাউকে দরকার, না হলে সবাইকে সোজা রাখবে কে? শামসুল সর্দার নিজেও হাসলেন। এরপর ছেলের কাঁধে হাত রেখে রুমের দিকে যেতে যেতে বললেন, সেটা ঠিক, কিন্তু এভাবে না খেয়ে দিয়ে রোগ বাঁধাবে, কাল যে বিয়ে, সেটা তো মাথায় রাখা উচিত। ওর যে আরো একটা পরিবার হচ্ছে, সেটার কোথাও মাথায় রাখা উচিত। থেমে ছেলের দিকে তাকিয়ে ভাবলেন। এরপর কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে পড়ে যেতেই বললেন, তোমার সাথে কিছু কথা ছিল আমার। হ্যাঁ বলো। রুমে আসো, গুরুত্বপূর্ণ কথা। এইভাবে বলা যায় না। আমি তোমার সাথে আমার ভাবনার বিষয়ে আলোচনা করতে চাইছি। শোভাম চমকালো। সন্দেহে দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে কপাল কুঁচকে রইল। এরপর ধীর পায়ে এগিয়ে গেল তার পিছু পিছু। কক্ষে প্রবেশ করতেই দুয়ার বন্ধ করে দিলেন শামসুল। ছেলেকে বিছানায় বসতে বলে নিজেও বসলেন। মুহূর্ত খানিক গভীরভাবে ভাবলেন। পরক্ষণে নিজেকে সাজিয়ে ছেলের উদ্দেশ্যে বললেন, দেখো বাবা, আমি জানি তুমি রাজনীতি পছন্দ করো না। শুধুমাত্র এটা আমার শখের জায়গা বলে আমাকেও বাধা দিতে পারছো না। এই ঝামেলা, মারামারি, মিছিল মিটিং সমস্তটা তোমার অপছন্দের, সেটাও আমি জানি। গত কয়েকদিন ধরে অনেক ভেবেছি। আমি তোমায় এবার স্বস্তি দিতে চাই। এমনিতেও বয়স হয়েছে অনেক। তাছাড়া সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো আমার মেয়েরা।
রাজনীতিতে সিকদার সর্দার ছাড়া সেই রকমভাবে বিরোধী কেউ নেই, থাকলেও তারা মাথা উঁচিয়ে দাঁড়াতে পারছে না। বিভিন্ন সময় কারণে অকারণে ঝামেলা বাঁধিয়েছে, আর সেটা আমাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। তুমি ভাবো, সিকদারদের সাথে কিন্তু আমার তেমন কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতা ছাড়া। সেক্ষেত্রে সম্পর্কটা কতটা টক্সিক হয়েছিল সেটাও তো অজানা নয়। আমার মেয়ে দুটো ওদের বাড়িতে, এখন যদি আবারও সেই রাজনীতি নিয়ে নিজেদের মধ্যে বিরোধিতা হয়, তাহলে তার প্রভাবটা ওদের ওপর পড়বে, আমাদের সম্পর্কের ওপর পড়বে। কিন্তু আমি এটা আর চাই না, আমার মেয়েরা শান্তিতে থাকুক। তাছাড়া তুমি যদি এসবে জড়াতে তাও একটা কথা ছিল যে আমার পরে তুমি দাঁড়াবে, কিন্তু সেটাও তো আর হচ্ছে না। তাই ভাবছি এবছর ওই রাজনীতি থেকে বেরিয়ে আসব। এদিকে আমার দল যদি আমার মেজ জামাইয়ের পক্ষ নেয়, তাহলে পরশের দল আরও ভারী হবে। ওকে টলানোর সুযোগ সহজে কেউ করতে পারবে না। যে ছেলে কিনা প্রথমবার ভোটে দাঁড়িয়েই আমাকে হারিয়েছে, যে আমি কিনা গত 15 বছর ক্ষমতায় ছিলাম, সে অযোগ্য হবে না। তুমি এ ব্যাপারে কি বলো? শোভাম একদৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে রইল, যেন বিশ্বাস করতেই তার কষ্ট হচ্ছে। এটাই কি সেই শামসুল সর্দার যিনি গত সপ্তাহেও মেয়ের বিবাহ দেবেন না বলে অগ্নিশিখার মতো জ্বলে উঠেছিলেন? সেই তিনি কিনা আজ মেয়ে জামাইয়ের সাথে সম্পর্ক খারাপ হবে বলে রাজনীতি ছেড়ে দেবে? হ্যাঁ, কি হলো? তুমি কি রাজি না আমার প্রস্তাবে? টনক নড়ল শোভামের। মলিন হেসে বাবার দিকে তাকিয়ে বলল, আমার রাজি হওয়া না হওয়ার কি আদৌ কিছু এসে যায় আব্বু? আর রাজনীতির ব্যাপারে যদি বলো, সেক্ষেত্রে আরও অনেক আগেই তোমাকে এই অসুস্থ ঝামেলা থেকে বের হতে বলেছি। সেখানে তুমি আজ এত বছর পর বের হচ্ছ, সেটাতে আমার কোনো আপত্তি নেই, বরং আমি খুশি। তোমার বয়স যথেষ্ট হয়েছে, এখনও এসব ঝামেলার মধ্যে না জড়িয়ে শান্তিতে থাকাই শ্রেয়। তবে তুমি যাচ্ছ বলেই যে একদম দল নষ্ট করে সেটা পরশিকদারের দলকে ভারী করার কাজে লাগাবে, এ বিষয়ে আমি একমত হতে পারলাম না। আবার আমি যে এটা চাই না সেটাও নয়। আমি চাই তুমি সিদ্ধান্তের ক্ষেত্রে সজাগ হও, সময় নাও, সচেতন হও। হুট করে দল নষ্ট করবে, সবাই তোমার মেয়ে জামাই হিসেবে পরশিকদারের দলে নাম লেখাবে। এরপর তোমার যে কোনো বিপদে যা ঝামেলা, যে তারা আবারও তোমার জন্য পরশিকদারের সাথে লড়বে, এমনটা ভাবা কিন্তু বোকামি। যাই হোক, ভেবে চিনতে সিদ্ধান্ত নাও। আমি গোসলে যাচ্ছি। শামসুল সর্দার আবারও ভাবনার সাগরে ডুবে গেলেন। ছেলে যে তার খুব বেশি অযৌক্তিক কথা বলেছে সেটাও নয়, তার সত্যি হয়তো সময় নেওয়া উচিত। চোখ দুটো বুজে লাইট অফ করে শুয়ে আছে স্পর্শী। অক্ষি কোটরের দুপাশ থেকে অশ্রু কণাগুলো ঝরছে অবিরত। পুরো মস্তিষ্ক জুড়ে অসম্ভব যন্ত্রণা। কর্ণকুহরে প্রত্যেকক্ষণে বাজছে শুধু একটা লাইন, তোকে খুন করতে আমার হাত একবারও কাঁপে না। আচ্ছা সত্যিই কি তাই? স্পর্শিয়া কি এতটাই ঠুনকো পরশিকদারের কাছে? তার প্রতি কি কোনো রকম মায়া, মমতা, ভালোবাসা নেই? কোনো টানই কি কাজ করে না? কিভাবে তাকে মারার কথা বলতে পারলো? বুকটা কি একটুও কেঁপে উঠলো না? কই, সে তো কখনো পরশিকদারের মৃত্যু কামনা করতে পারে না। ভয় হয়, কান্না পায়, বুকে অসহ্য বেদনা হয়। তাহলে পরশের কেন হয় না? সে এতটা নিষ্ঠুর হয় কি করে তার প্রতি? নিজের রাজনীতি, কেরিয়ার, দলের লোককে স্পর্শীর থেকেও বেশি প্রিয়? একের পর এক প্রশ্ন খুঁজছে স্পর্শিয়া, কিন্তু কে দেবে এই প্রশ্নের উত্তর? কাকেই বা জিজ্ঞেস করবে? সবাই তো বলবে তুই জেদ করে বিয়ে করতে চেয়েছিস, আমরা কেউ রাজি ছিলাম না। ভাবনার মধ্যেই দরজায় খুট করে আওয়াজ হলো। তড়িৎ গতিতে সেদিকে তাকালো স্পর্শী। সন্ধ্যার আবছা অন্ধকারে বাবার অবয়ব দেখে সে চিড়ে নিল। দ্রুত হাতে চোখ মুছে উঠে বসলো। গায়ে ওড়না দিয়ে লাইট জ্বালালো। শামসুল সর্দার এগিয়ে এলেন, মেয়ের পাশে বসতেই চমকালেন। সন্দেহে দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি কাঁদছিলে কেন? স্পর্শী দ্রুত হাতে চোখের কিনারায় হাত দিলেন। কই, পানি নেই তো? তাহলে বাবা কিভাবে বুঝলেন? ভাবতেই হেসে দিল। মেয়ের হাসি দেখে শামসুল নিজেও অবাক হলেন। পরক্ষণে স্পর্শী বাবা কোলে শুয়ে পড়ল। এরপর আহ্লাদি কণ্ঠে বলল, কই কাঁদছিলাম না তো। তোমাকে কে বললো আমি কাঁদছি?
মেয়ের মাথায় হাত বোলাতে লাগলেন শামসুল। গম্ভীর কণ্ঠে বললেন, তোমার চোখ লাল আমি বুঝতে পারি। বেশি বুঝো তুমি। বলেছিলাম না শরীর খারাপ, জ্বর উঠবে মনে হয়, মাথাও যন্ত্রণা করছে খুব। শুয়েছিলাম, দেখি চোখের কোণায় পানি গড়িয়ে পড়ছে, হয়তো জ্বর আর মাথা ব্যথার কারণে। বাদ দাও, কিছু বলবে? শামসুল চুপ করে মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। এরপর শান্ত গলায় বললেন, কাল বিয়ে, দুবাড়িতে অনুষ্ঠানের আয়োজন প্রায় শেষ। ভোর রাতের দিকে গরু ছাগল জবাই দেব, আর তুমি এখন এতটা অসুস্থ, আমার মাথা কোনো কাজ করছে না মামুনি। চুপ হয়ে গেল স্পর্শী। কিছুক্ষণ পর কাতর কণ্ঠে বলল, আবু, বিয়েটা কি 2-3 দিন পেছানো যায় না? আমার শরীরটা ভীষণ খারাপ, ওদের বলে দাও না আমি অসুস্থ। আর গরু ছাগল থেকে যাবতীয় বাজার ঘাট আপাতত বন্ধ করো। ওদের বলে দাও বিয়ে পেছানো হয়েছে, 2-4 দিন পর নেবে। আর বাকি রইল ডেকোরেশন, সেটা এই পর্যন্তই থাক। বাদ বাকিটা 2-4 দিন পর করতে বলো। আমি জানি হয়তো এতে দু বাড়িতেই কিছু লোকসান হবে, কিন্তু আমি তো অসুস্থ, আর বিয়ে তো একবারই হয়। হুট করে দেখা গেল বিয়ের আসরে আমি অজ্ঞান হয়ে গেলাম, না হয় মারা গেলাম, তখন কি হবে? সহস্তে মেয়ের মাথা কোল থেকে সরিয়ে দিলেন শামসুল। বিছানা থেকে উঠে কঠোর কণ্ঠে বললেন, মরার আগে এই যে যাবতীয় খরচ হয়েছে, আমার এগুলো দিয়ে তারপর যাবে। বলেই গটগট পায়ে বেরিয়ে গেল রুমের বাইরে। স্পর্শী হাসলো, হাসতেই হাসতেই মুখ চেপে ধরলো। চোখ দুটো আবারও বাঁধ ভেঙেছে, কান্নাগুলো দলা পাকিয়ে চিৎকারের সহিত বের হতে চাইছে। মনে মনে ভাবলো, সত্যিই কি সে অসুস্থ? মন উত্তর দিল, হ্যাঁ, সে মানসিকভাবে অসুস্থ। কোনো একজনের কথা বেশ গভীরভাবে দাগ কেটেছে তার মনে। রাত তখন 8টা। শোভাম সব শুনল। এরপর বাবার চিন্তিত মুখশ্রীর দিকে তাকিয়ে ব্যথিত হলো। তাকে বোঝানোর স্বরে বলল, বিষয়টা খুব বেশি সিরিয়াস ও না আব্বু, বিয়েটা স্পেশিয়াল। সে এখানে অসুস্থ, যতই আমরা এদিকে গোজগাজ করি না কেন, তাই বলে একটা অসুস্থ মানুষকে বিয়ের পিড়িতে বসানো যায় না, সেটা তারও অমতে। ও নিজেই এই বিয়ের ব্যাপারে সম্মতি দিয়েছে। সেখানে খুবই বেশি অসুস্থ না হলে কখনো বিয়ে পেছানোর কথা বলতো না। আমার মনে হয় বিয়েটা ওর সুস্থ হওয়ার পর দেওয়া উচিত। আর এমন তো নয় যে আমরা গরু ছাগল জবাই দিয়েছি। হ্যাঁ, বাজার করা হয়েছে অনেক। তো কি এগুলা কি দিনের মধ্যে পৌঁছে যাবে? গরু গোয়ালে থাকবে, বাহাদুর কাকা দেখভাল করবে, আর সমস্যা কোথায়? ছেলেকে নিজের চিন্তার কারণ বোঝাতে না পেরে হতাশ হলেন শামসুল। আহত কণ্ঠে বললেন, এটা আমিও বুঝি, কিন্তু সমস্যাটা হলো ওদের বোঝাবে কে? রাত গেলে দিনে বিয়ে, আর এখন যদি ফোন করে বলি বিয়ে পেছানোর কথা, তাহলে ওরা কি মানবে? তোমার কথা বলতে অসুবিধা হলে আমি বলছি। এরপর ফোন হাতে নাম্বার খুঁজতেই শামসুল সর্দার বললেন, পরশকে দিচ্ছিস? আমি তার সাথে কথা বলতে মোটেও ইচ্ছুক না। আঙ্কেল, কে দিচ্ছি? মুখখানা থমথমে হয়ে গেল শামসুলের, কিন্তু টুস শব্দটিও করলেন না। ছেলে তার পরশের নামও শুনতে পারেন না, হয়তো রাজনীতির জন্যেই। আব্বুর কল আসছে তোমার ফোনে। সোফায় বসে মনোযোগ দিয়ে খবর দেখছেন আমজাদ। রুমের ভেতর থেকে মেয়ের কণ্ঠস্বর পেতেই ঘাড় ঘুরিয়ে তাকালেন। এরপর বিরক্ত কণ্ঠে খবরের দিকে তাকিয়ে বললেন, নিয়ে আসো। প্রেমা পুনরায় কণ্ঠস্বরকে উঁচুতে তুলে বলল, আরে কেটে যাবে তো, আননোন নাম্বার। রিসিভ করো। বাবার আদেশ শুনতেই কল রিসিভ করলো প্রেমা। কণ্ঠে নমনীয়তা এনে বলল, আসসালামু আলাইকুম। থমকে গেল শোভাম। ফোনের ওপ্রান্ত থেকে এই মেয়েলি কণ্ঠস্বর সে মোটেও আশা করেনি। কান থেকে ফোনটা নামিয়ে নাম্বারটা আর একবার চেক করে নিল। এরপর জিভের ডগা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, কে? ধীর পায়ে নিচের দিকে নামছে প্রেমা। ওপাশ থেকে প্রশ্ন শুনে নাক চোখ কুঁচকে বলল, বারে, না চিনলে ফোন কেন দিয়েছে? রং নাম্বারে কল দিয়ে কি মেয়েদের সাথে কথা বলতে ইচ্ছে করে? থতমত খেয়ে গেল শোভাম। প্রেমা চোখ বড়সড় করে নিল। ফোনটা যে বাবার সেটা এক প্রকার ভুলেই গেছিল। ইস, কে না কে ফোন দিয়েছে, কি যে ভাববে ভাবতেই লজ্জা লাগছে। নিজেকে শোধরাতে নমনীয় কণ্ঠে বলল,
শুনুন, আমি প্রেমা শিকদার, আব্বুর মেয়ে। এতক্ষণে চিনতে পারল শোভাম। প্রেমা নামটা শুনতেই চোখের সামনে ভেসে আসলো ছোট্টখাট্ট একটা শরীর, যে অবয়বটা তাকে জনসম্মুখে প্রেমপত্র দিয়েছিল। চোয়াল শক্ত করে বলল, তোমার আব্বুকে দাও। ইতিমধ্যেই বাবার হাতে ফোন দিয়ে দিয়েছে প্রেমা। আমজাদ কানে নিয়ে সালাম দিল। অপর পাশ থেকে বিনয়ের সাথে শোভাম উত্তর দিল, বলল, ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আমি শোভাম সর্দার বলছি। আরে হ্যাঁ হ্যাঁ, বলো কেমন আছো তোমরা? জি আঙ্কেল, আছি। আপনার ভালো আছেন? আমজাদ কিছুটা থমকালেন। শোভামের এই ছেড়ে ছেড়ে কথা বলাটা মোটেও স্বাভাবিক লাগছে না তার কাছে। সন্দেহী কণ্ঠে বললেন, সব ঠিক আছে, তোমার বাবা কোথায়? শোভাম এ পর্যায়ে বাবার দিকে তাকালেন। এতক্ষণ ব্যাপারটা ইজি মনে হলেও এই মুহূর্তে খুবই অস্বস্তি লাগছে। এক প্রকার জড়তা চেপে ধরেছে তাকে। নিজেকে স্বাভাবিক করে বিনয়ের সহিত বলল, আঙ্কেল, আসলে কথাগুলো যদি ফোনে বলা উচিত নয়, কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের বাড়ি গিয়ে বলতে আরও দেরি হয়ে যাবে। আসলে স্পর্শিয়া হুট করেই ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। আমরা বিয়েটা 2-3 দিন পিছাতে চাইছি, ক্ষমা করবেন। ও নিজেই বলেছে এই মুহূর্তে বিয়ে করা সম্ভব নয়। ডাক্তারকে কল করেছি, উনি এসে যাবেন। বোঝেনি তো, বিয়ে তো আর বারবার হয় না। ওর বিয়ে, ওই যদি অসুস্থ থাকে, এনজয় না করতে পারে, সেক্ষেত্রে আমাদের খারাপ লাগবে। আর বিয়ে বিষয়টাতে তো তার তাড়াহুড়োর কিছুই নেই, বলুন। আমজাদ সবটা শুনলেন। বিয়ে মেয়ের বাড়িতে হওয়ার তাগিদে আপাতত যাবতীয় আয়োজন সেখানেই করা হয়েছে। শিকদার বাড়িটা শুধুমাত্র সাজানো ব্যতীত তেমন কোনো খাওয়া দাওয়ার রাজকীয় আয়োজন করা হয়নি। তাদের পরিকল্পনা ছিল সর্দার বাড়িতে বিয়ে হবে, এরপর বউ নিয়ে সে রাতেই শিকদার বাড়িতে আসবে। রাত শেষে পরদিন যাবতীয় অনুষ্ঠান আবার শিকদার বাড়িতে হবে। আমজাদ চিন্তিত কণ্ঠে বললেন, সমস্যা নেই, অসুস্থতা তো আর বলে কয়ে আসে না। কিন্তু তোমাদের ওদিকে খবর কি? ক্ষতি হবে তো অনেক। কিছু করার নেই আঙ্কেল। আমজাদ কি বলবেন সেটা ভেবে পেলেন না। এমনিতেই ঝামেলার উপর ঝামেলা। এখন পরশকে কিভাবে এই খবর জানাবে সে? শোভামকে বলল। ঠিক আছে, ডাক্তার কি বলে জানিও। এরপর কেটে দিলেন ফোন। প্রেমা কৌতূহল নিয়ে বাবার দিকে তাকালো, বলল, কে ছিল আব্বু? আর কি হয়েছে? চমকে মেয়ের দিকে তাকালেন। এরপর স্বাভাবিক কণ্ঠে বললেন, তোমার ভাবির বড় ভাই, তোমার ভাবি অসুস্থ, বিয়েটা পেছাবে। পশু আসলে বলো বাবা ডেকেছে। এরপর ধীর পায়ে রুমের দিকে এগিয়ে গেলেন। স্ত্রীকে জানানো উচিত, তার থেকে অন্ততপক্ষে সুন্দর কোনো পরামর্শ তিনি পেতে পারেন। পেছনে বালিশ দিয়ে আধশোয়া হয়ে চোখ বন্ধ করে বসে আছে স্পর্শী। গায়ে পাতলা একটা কাঁথা, পাশেই আরশে বসে আছে পা গুছিয়ে। সামনে অজস্র মানুষ। স্পর্শীর বিরক্ত লাগছে। এই মাঝরাতে এতগুলো মানুষ কিভাবে একটা অসুস্থ মানুষের রুমে এসে এভাবে বসে থাকে? একটু আক্কেল জ্ঞান তো থাকা উচিত যে মেয়েটা ঘুমাবে, সে অসুস্থ। নিচ থেকে অনেকগুলো চেয়ার আনা হয়েছে। আমজাদ শিকদার, আলতাফ শিকদার, পাভেল, প্রেমা, পিয়াসা থেকে শুরু করে সর্দার বাড়ির প্রত্যেকটা মানুষ উপস্থিত এই মুহূর্তে। শুধুমাত্র শোভাম মিসিং। পরশ শিকদারকে আসতে দেখে সে দরজা আটকেছে। কাউকে ডিস্টার্ব করতে বারণ করেছে কঠোরভাবে। সবাই টুকটাক আলাপে ব্যস্ত। দূর থেকে একজোড়া হিংস্র চোখের নজর পড়ছে স্পর্শীর উপরে। সে দৃষ্টি অপলক স্থির, চাহনিতে যেন ক্ষোভের বহিঃপ্রকাশ পাচ্ছে। স্পর্শী এক ঝলক তাকালো। পরশ দরজার কাছে চেয়ারে বসে আছে। মুখে কোনো কথা নেই। নানা রকমের ভাবনা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। সবার আলোচনা শেষে সিদ্ধান্ত হলো আগামী সোমবার বিয়ে, পুরো 3 দিন পর। এর মধ্যে নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। আমজাদ স্পর্শীর দিকে তাকিয়ে বলল, বেশ, তুমি বিশ্রাম নাও। যদিও ডাক্তার বলেছে তেমন কোনো সমস্যা না, তারপর ঠিকমতো খাওয়া দাওয়া করো, সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। স্পর্শী আলতো হেসে মাথা নাড়ালো। পরশ সেই হাস্য উজ্জ্বল মুখের দিকে তাকালো। এরপর শান্ত কণ্ঠে সবার উদ্দেশ্যে বলল, ও এত কম সময় সুস্থ হবে না। আমার মনে হয় ওকে আরো বেশি সময় দেওয়া উচিত। সবাই চমকে তাকালো। পরশ পুনরায় স্পর্শীর দিকে তাকিয়ে বলল, তুমি বিশ্রাম নাও, যত খুশি তত। কিন্তু বিয়ে কালকে হবে, কোনো অনুষ্ঠানের প্রয়োজন নেই, শুধুমাত্র কাবিন হবে।
এরপর 3 দিন, এরপর 3 দিন কেন, পরবর্তী 3 মাস বিশ্রাম নেও, আমার কোনো সমস্যা নেই। কিন্তু বিয়ে কাল কি হবে বলছো? চোখ জোড়া জ্বলে উঠল স্পর্শীর। ক্লান্তি ঠেলে রূপ নিল তেজে। কটাক্ষ করে বলে উঠল, কোনো কাবিনের দরকার নেই, যেদিন অনুষ্ঠান হবে বিয়েও সেদিন হবে। আমি লুকিয়ে বিয়ে করছি না যে আগে রেজিস্ট্রি করে রাখতে হবে। আমার বাবা রাজকীয় আয়োজনে বিয়ে দিচ্ছে আমার, সেখানে আগে ভাগে সাদামাটাভাবে কাবিন করার প্রয়োজন কি? পরশ শামসুল সর্দারের দিকে তাকিয়ে হাসল, বলল, আপনার মেয়ে অসুস্থ? হুট করেই শান্ত পরিবেশটা কেমন বিধ্বংসী রূপ নিল। শামসুল সর্দার এতগুলো অতিথির মধ্যে অস্বস্তিতে পড়লেন। পিপাসা স্পর্শের কাছে গিয়ে ইশারায় তাকে থামতে বললেন। পরশ চেয়ার থেকে উঠে দাঁড়ালো, পুনরায় তেজ নিয়ে সবার উদ্দেশ্যে বলল, বিয়ে কালকে হবে। এভাবে না খেয়ে দিয়ে টোটি করে দুপুরে রোদে ঘুরলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ে, দুবেলা খেলে আবার সুস্থ হয়ে যাবে। এর জন্য বিয়ে পেছনের কোনো প্রয়োজন পড়ে না। ফুঁসে উঠল স্পর্শী, কণ্ঠ উঁচিয়ে বলল, আমার অসুস্থতা আপনার নাটক মনে হচ্ছে? এতটা নিচু মন মানসিকতা আর আপনি? করব না বিয়ে, 100 বার পেছাবো। 3 দিন কেন, আরও 3 যুগ পরেও বিয়ে করব না আমি, যতক্ষণে না আমার মন চায়। মেয়েকে ধমকে উঠলেন শামসুল। স্পর্শী বাবার দিকে তাকিয়ে মাথা নিচু করলো, চুপ করে বসে পড়ল সেখানেই। কতক্ষণ পর ছলছল চোখে তাকিয়ে বলল, আমার সময় প্রয়োজন আব্বু। রেগে গেল পাভেল, চেয়ার ছেড়ে দাঁড়ালো। স্পর্শীর দিকে তাকিয়ে ধমক মেরে বলল, এটা কি ছেলে খেলা নাকি? বিয়ের আগের রাতে বলছেন সময় প্রয়োজন। এটা কি মজা হচ্ছে? হাজার হাজার মানুষ টানে, সবাইকে দাঁত দেওয়া হয়েছে, এখন হুট করে এসব বললে মান সম্মান থাকবে? পিয়াসা কি বলবেন কিচ্ছু ভেবে পেলেন না। দ্রুত দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বললেন, রাত অনেক হয়েছে, মেয়েটা এমনিতেই অসুস্থ, ওকে ঘুমাতে দাও। এভাবে রাত জাগিয়ে তোমরা সবাই নীতি কথা শোনালে বিরক্ত তো লাগবেই। ঘুমা, মাথা ঠান্ডা হোক, সকালে উঠলে সব ঠিক হয়ে যাবে। বলে ঘর থেকে সবাইকে বের হতে বললেন। ধীরে ধীরে রুম খালি হয়ে গেল, কিন্তু পরশ সেভাবেই দাঁড়িয়ে রইল। পিয়াসা কিছু বলে উঠতেই শান্ত স্বরে পরশ বলল, তুমি যাও, আসছি আমি। পুরো রুম খালি হতেই পরশ এগিয়ে গেল বিছানার দিকে। স্বাভাবিকভাবে বসল স্পর্শীর পাশে, হাতের তর্জনী দিয়ে স্পর্শীর থুতনি উঁচিয়ে ধরল। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমার পরিকল্পনাটা ঠিক কি? স্পর্শী সরাসরি দৃষ্টি ছুঁড়ে মারল, বলল, আপনাকে ভেঙে চুরে নতুন করে গড়া। পরশ হাসল, কটাক্ষ করে বলল, এত সহজ? দেখা যাবে। থেমে আবারও বলল, 2 মিনিটের মধ্যে রুম থেকে বের হবেন, যাওয়ার আগে লাইট নিভিয়ে যাবেন। কুয়াশা মাখা স্নিগ্ধ ভোর। নভেম্বরের এই মাঝামাঝি এসেও প্রকৃতি যেন মানব কুলের সাথে এক অদ্ভুত খেলায় মেতে উঠেছে। ভোর রাত থেকে 11টা পর্যন্ত শীত, দুপুর থেকে রাত 10টা পর্যন্ত গরম, আর বাকিটা বসন্ত। নির্দিষ্টভাবে যেন আবহাওয়া প্রকৃতিকে ছুঁতেই পারছে না। সকাল তখন 8টা। নিজেকে পরিপাটি করে হাতে ছোট্ট একটা ব্যাগ নিল স্পর্শী। এরপর ত্রস্ত পায়ে নিচে চলে এলো। বাড়ির বাকি সদস্যরা নাস্তার টেবিলে। এই তো আধা ঘন্টা আগেই মা তার নাস্তা নিয়ে কক্ষে গেছিলেন। মেয়েকে নিজ হাতে খাইয়ে ওষুধ খাওয়ানোর পর তবেই ফিরলেন। স্পর্শী নিজেও দ্বিমত করেনি। পিপাসা নরম গলায় মেয়েকে অনেক বোঝালেন, কিন্তু স্পর্শীর থেকে কোনো রকম ইঙ্গিত পাননি। সে চুপ করে শুনছিল সবটা। সিঁড়ি থেকে নেমে সদর দরজার উদ্দেশ্যে পা বাড়াতেই থেমে গেল স্পর্শী। দিক পরিবর্তন করে হেঁটে গেল ডাইনিং টেবিলের দিকে। বাবার চেয়ারের পেছনে গিয়ে শান্ত হয়ে দাঁড়াতেই সবাই চমকালো। শামসুল পিছনে তাকিয়ে অবাক হলেন, আশ্চর্যের সুরে বললেন, তুমি কি বাইরে যাচ্ছ? স্পর্শী আলতো হাসল, বাবার হাত ধরে অনুরোধের ন্যায় দাঁড়ালো, কণ্ঠে আহ্লাদের সুরে ফুটিয়ে বলল, আব্বু প্লিজ, আমার শরীর যথেষ্ট ঠিক আছে এখন। কিছু দরকারি কেনাকাটা করতে হবে, ঘন্টা 2-1-এর মধ্যেই চলে আসব। আর গাড়ি নিয়ে যাচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। শামসুল সর্দার মানলেন না, মেয়ের দিকে তাকিয়ে বাধা দিয়ে বললেন, মামনি, কিছু কেনার থাকলে আমাকে বলো।
তোমার কাকিকে বলো, তোমার এই অসুস্থ শরীর নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আচমকাই শরীর টান টান করে দাঁড়িয়ে পড়ল স্পর্শী, বুকে হাত বেঁধে বলল, দরকার নেই, আমি পছন্দ করে কিনবো বলেই যাচ্ছি। তাড়াতাড়ি এসে পড়বো, শরীর খারাপ লাগলে ফোন করে জানাবো। এখন আসি। বলেই গটগট পায়ে বেরিয়ে গেল সদর দরজা দিয়ে। সকালের মিষ্টি রোদটা গায়ে লাগতেই চোখ বন্ধ করে নিল। অসুস্থ ভেঙে পড়া শরীরটা যেন মুহূর্তেই চাঙ্গা হয়ে উঠল। মুখের হাসিটাকে আলতো প্রসারিত করে এগিয়ে গেল গ্যারেজের দিকে। স্যার ব্যস্ত আছেন, উনি আজকে দেখা করতে পারবেন না। সামনে দাঁড়িয়ে থাকা লোকটির বলা কথাগুলো শুনতেই কপাল কুঁচকে ফেলল স্পর্শী। তড়িৎ গতিতে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, কণ্ঠে তীব্র রুক্ষতা নিয়ে বললেন, আজ দেখা করতে পারবেন না মানে? সেই সকালে এসেছি, এ যাবৎ তিনবার সময় বলে অপেক্ষা করিয়েছেন, আর এখন 2 ঘন্টা পর এসে বলছেন আজ দেখা করতে পারবেন না। লোকটি একটুও টলল না, বরং বিরক্ত হয়ে বলল, দেখুন কমিশনার সাহেব আপনাদের কথা শোনার জন্য সারাদিন বসে থাকেন না, ওনার আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, আপনি আরেকদিন আসুন। কপালের কুঞ্চিত হওয়া চামড়ার ভাঁজগুলোকে নিমেষেই স্বাভাবিক করে ফেলল স্পর্শী। এরপর টান টান হয়ে দাঁড়িয়ে বলল, কমিশনার সাহেবকে বলুন পিরোজপুর 3-এর সাবেক সংসদ সদস্য শামসুল সর্দারের বড় মেয়ে দেখা করতে এসেছে। লোকটি এ পর্যায়ে অবাক হলেন, কিন্তু প্রকাশ হলেন না। কিছুটা চিন্তা ভাবনা করে আবারও ঢুকে গেলেন অফিসের ভেতরে। মিনিট 5 পর ফিরে এসে পূর্বের ন্যায় বিরক্তি মাখা কণ্ঠে বলল, আসুন, তবে অল্প কথাই ছাড়বেন। লোকটাকে আর উত্তর দিল না স্পর্শী। ত্রস্ত পায়ে ঢুকে গেল তার পিছু পিছু। কক্ষে ঢুকতেই লোকটি বাইরে থেকে দরজা চাপিয়ে দিয়ে চলে গেলেন। স্পর্শী বিনয়ের সাথে সালাম দিলেন কমিশনারকে। তিনি উত্তর নিয়ে বললেন, বসুন। তা আপনার বাবা কেমন আছেন? কোনো দরকার থাকলে তো নিজেই আসতেন, কিন্তু আপনাকে কে পাঠিয়েছে বুঝতে পারলাম না। আসলে দরকারটা বাবার নয়, আমার। বলুন। স্পর্শী নড়ে চড়ে বসল, ব্যাগ থেকে ফোনটা বের করে রেকর্ডিংয়ে ঢুকলো। এরপর সরাসরি দৃষ্টি দিল কমিশনারের দিকে, বলল, পিরোজপুরে শুদ্ধ একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পূজা নামক এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে, শুনেছেন নিশ্চয়ই? জিভ দিয়ে ঠোঁট ভেজালো কমিশনার। তির্যক দৃষ্টি দিয়ে স্পর্শীকে একবার পরখ করে নিল। গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, না শোনার তো কিছুই নেই। মেয়েটাকে উন্নত চিকিৎসার জন্য বিভাগীয় হাসপাতালে নেওয়া হয়েছে। যখন এই বিষয়ে শুনেছেনই, তখন আসামিদের এখনো গ্রেপ্তার কেন করছেন না? দেখুন, আমরা যে হাতে হাত লাগিয়ে বসে আছি এমনটা না। ধর্ষকদের পরিচয় জানা মাত্রই আমরা তাদের গ্রেপ্তার করতে চেয়েছি, কিন্তু ওখানকার এমপি মিস্টার পরশ সিকদার বলেছেন বিষয়টা তিনি সামলে নেবেন। যদিও আমরা তার কথার উপর ভরসা করে বসে থাকিনি, কারণ তিনি তো আর আইনের লোক না। আমরা অফিসার পাঠিয়েছিলাম। মেয়ের বাবা মা দুজনেই এই বিষয়ে ঘাটতে বারণ করেছেন। এতে তাদের মেয়ের সম্মান জড়িত। তারা জরিমানা নিতে রাজি হয়েছে। এক্ষেত্রে আমাদের কি করার আছে? অবশ্যই করার আছে, কারণ ধর্ষণ ওর বাবা মা নয়, ওই মেয়েটা হয়েছে। আর পূজা নিজেই চায় ধর্ষকদের শাস্তি। সেক্ষেত্রে আপনি তার মা বাবার কথা শুনে কেন বসে থাকবেন? কমিশনার কথার প্যাচে পড়ে সাময়িকভাবে চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর বললেন, সেই মেয়ে এই ব্যাপারে কোনো মত দেয়নি। তিনি যাবতীয় সাহায্য সহযোগিতা নেওয়ার আগ্রহ জানিয়েছেন। বেঁকে বসলো স্পর্শী, বলল, তো চিকিৎসার টাকা, লেখাপড়ার টাকা একজন এমপি হিসেবে পরশ শিকদার দিতে চেয়েছেন, আর মেয়েটা নিয়েছে। এর জন্য কি ধর্ষকরা মুক্তি পাবে? পরশ শিকদার বা আপনারা কি সাহায্য সহযোগিতা করার আগে বলে দিয়েছিলেন যে এই সাহায্যের বিনিময়ে ধর্ষকদের ভুলে যেতে হবে? চুপ করে তাকিয়ে রইলেন কমিশনার। স্পর্শী ফোন থেকে রেকর্ডিংটা শোনালো, বলল, এটা পূজার জবানবন্দি। সে নিজে এই ধর্ষকদের বিচার চেয়েছে। এখনও কি আপনি চুপ করে থাকবেন? হুট করেই উল্টো গান গেয়ে বসলেন কমিশনার। বললেন,